Okay, that's very good. সুপ্রিয় দর্শক, বঙ্গকথা আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। বঙ্গকথা আমাদের কণ্ঠে আপনার কথা। বঙ্গকথা বাংলাদেশের মানুষের সংগতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, সাধারণ জনগণের কথা বলে, তৃণমূলের কথা বলে। তো আপনার কথা জানতে এবং জানাতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, চাইলে সেটাও সাবস্ক্রাইব করতে পারেন। আমরা কিছুদিন আগে দেখলাম নেপালে ঘটে গেল একটা ঘটনা। সেটা কি? একই কায়দায় বাংলাদেশে ঠিক যেভাবে ২০২৪ সালের জুলাই মাসে, তারপরে অগাস্টের ৫ তারিখে একটি অনাকাঙ্ক্ষিত ক্ষমতার রদবদল হলো। ঠিক তেমন একেবারে হুবহু ঘটনা আমরা নেপালে ঘটতে দেখলাম। জেনজিরা সেখানে ফুঁসে উঠল, রুষে উঠল। খুব দ্রুত সেখানের প্রধানমন্ত্রী ওলি সাহেবের উম আ অপসারণ ঘটলো এবং খুব দ্রুত সেনা মোতায়েন হলো এখানে। এত দ্রুত যে যেটা চিন্তার বাইরে মনে হচ্ছিল যে না সেনারা আসলে আগে থেকেই প্রস্তুত ছিল এমন কিছু একটা ঘটনা ঘটবে। এবং তার পরবর্তী একটি দুঃখজনক কথা হলো, বিবিসিতে দেয়া ইন্টারভিউতে নেপালের সেই জেনজিরা বলেছে, আমরা প্রতারিত হয়েছি, আমাদের আন্দোলনটি হাইজ্যাক হয়ে গিয়েছিল। সেই বিষয় নিয়ে আজকে কথা বলব আমার প্রিয় সাকিব ওয়াদন টিটোর সাথে। টিটো, আন্তর্জাতিক মিডিয়াতে বলা হচ্ছে যে গণতন্ত্র না ডিপ স্টেট। অর্থাৎ সকলে প্রশ্ন তুলছেন, এই যে একই প্যাটার্ন, সেইম জেনজিরাই আসলে রুসে উঠছে, ফুঁসে উঠছে। এখন আমার মনে প্রশ্ন তৈরি হয়েছে, জেনজি আসলে কি ডিপ স্টেট এর কবলে? আপনি এই বিষয়টা নিয়ে কি আমাদেরকে কিছু বলবেন? প্রথম কথা হচ্ছে ডিপ স্টেট বিষয়টা নিয়ে একটু আমার বক্তব্য আছে যে হোয়াট ইজ ডিপ স্টেট। ডিপ স্টেট বিষয়টার সাথে যদি আসলে আমাদের বর্তমান বিষয়টার সাথে মিলাই, বর্তমান বাংলাদেশ এবং নেপাল ২ টা বিষয়ের সাথে যদি আমরা মেলাই, তাহলে আমাদের এই কথাটি উল্লেখ করতে হবে যে ডিপ স্টেটের সাথে বহির্দেশের যোগাযোগ। ডিপ স্টেট মানে হচ্ছে রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্রের কাঠামো, যেটি সাধারণত আমলাতান্ত্রিক একটি গ্রুপ থাকে। তারা বা ধরেন প্রশাসনের মিলিটারির কিছু লোক থাকে। তারা রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র কাঠামো চালায় বা সেটা দিয়ে হয়তো সরকারের পরিবর্তন বা এই জাতীয় একটা বিষয়ের মধ্য দিয়ে তারা যেতে চায়। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে বা যেটা আমরা বলতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে এই ডিপ স্টেটের সাথে যুক্ত হয়েছে, হয় সেটা মার্কিন হোক, পাকিস্তানি হোক, কোনো একটা শক্তি যুক্ত হয়ে তাদেরকে আরেক ধরনের শক্তি জুগিয়ে অর্থনৈতিকভাবে হোক, অস্ত্র দিয়ে হোক, যেকোনোভাবে হোক, তারপরে একটা সরকারকে আসলে ফল করাতে চেয়েছে। এটা কি আমি ঠিক বলছি কিনা দীপান্বিতা ব্যাপারটা? হুম। তারা ব্যবহৃত হচ্ছে, এই জিনিসটা আমি খেয়াল ব্যবহৃত করলাম হচ্ছে। এবং এবার একটা এটা নির্দিষ্ট জেনারেশন। আপনি দেখুন, মিলেনিয়ালস না, জেনিয়ালস না, একেবারে জেনজি। এর পিছনের কারণটা কি? আপনি সিরিয়াতে দেখুন, শ্রীলঙ্কায় দেখুন, বাংলাদেশে দেখুন এবং নেপালে দেখুন। যেহেতু পরপর অনেকগুলো ঘটনা ঘটেছে, এখন প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। আগে যখন আমরা বলেছি ওটা শুধু একটা ধারণা ছিল। ধারণা যখন প্রমাণিত হয় তখন সেটা একদম মেথডে পরিণত হয়। সো আমরা বলতে পারি যে দে আর ফলোইং আ মেথড। এত মিল কেন? এটা হচ্ছে প্রশ্ন এবং জেনজিরা কেন বলছে যে আমাদের আন্দোলনটা হাইজ্যাক হয়ে গিয়েছে? যদিও আচ্ছা, বাংলাদেশে এখন পর্যন্ত জেনজিরা এটা স্বীকারোক্তি দেয়নি, তারা একেবারে নীরব হয়ে যাচ্ছে। ফলে আমার কাছে শঙ্কা লাগছে যে এই জেনারেশন তো ভয়াবহ ফ্রাস্ট্রেশন এ পড়বে কিছুদিন পরে। কারণ অনেকে বলতে পারবে না যে আমি ব্যবহৃত হয়েছি, আমি বোকা হয়েছি। একটা বিশাল হতাশা গ্রস্ত হবে এই জেনারেশনটা এবং এদেরকে যে এইটা পুরো বিশ্বের, দক্ষিণ এশিয়ার একটা সার্টেন জেনারেশনকে পুরা ধ্বংস করে দেওয়ার একটা কুষড়যন্ত্র। কারণ এরা তো দেখেন, ছেলেমেয়েগুলো আমাদের, তাদের তো কিছু আসে যায় না। না, না, তারা না। তো নষ্ট ওষুধ ৩য় বিশ্বে পাঠায় আমাদের হুম, গেলার হুম, জন্য। হুম। 2nd জেনারেশন, 3rd জেনারেশন এক্সপেরিমেন্ট করা ওষুধ, তারা যেগুলো 7 জেনারেশন, 8 জেনারেশন ওষুধ খাচ্ছে, আমাদের এখানে পাঠানো হয় 3rd জেনারেশন, 4th জেনারেশন ওষুধ। তা আমরা তো সবসময় গিনি পিগ, সেটা ঠিক আছে। কিন্তু একটা নির্দিষ্ট জেনারেশনের উপরে এ কোন খেলা? এবং আপনি এটার প্যাটার্ন কি লক্ষ্য করেছেন টিটো? এই এটার খেলাগুলো এই কিভাবে চলে সেটা আপনার কাছ থেকে জানতে চাইছি। আচ্ছা, এটা ধন্যবাদ আপনাকে। এবং এই যারা বঙ্গকথায় যারা এই মুহূর্তে দেখছেন এবং যারা পরে লাইভটি দেখবেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি দীপান্বিতার সাথে কথা বলে আমার আরাম লাগে এই কারণে যে তার প্রশ্ন করার ধরনটা সুন্দর। দেখেন, এই
বহির্বিশ্বের কোনো একটা শক্তির দ্বারা অপারেটেড হয়ে যখন ডিপ স্টেটের লোকজন কাজ করে, একটু কয়েকটা স্তর থাকে। ১ম স্তর, ২য় স্তর, ৩য় স্তর। সেই স্তরগুলোর মধ্যেও আবার ভাগ থাকে কে কোথায় কাজ করবে। এবার আমরা আমাদের চোখের সামনে আসে তারা, যাদেরকে আমরা চোখের সামনে দেখি। সরকারি স্থাপনা ধ্বংস করছে, পুলিশ পুড়িয়ে মারছে। এই নেপালের যে আ সদ্য বিদায়ী যে প্রধানমন্ত্রী তার স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা হলো। এইটা আপনি দেখবেন যে আরব বসন্ত যে শুরু হয়েছিল ২০১২ সালে সিরিয়ায়, এই আরব বসন্তটা আমি সর্বশেষ যে বাশার আল আসাদের পতন হলো, উনি যে দেশ হুম, ত্যাগ করলেন, হুম, ওই সময়ে ওই দিনেও আমি with a lots of young আ সিরিয়ান পিপল মানে অনেকগুলো সিরিয়ানদের সাথে আমি স্টকহোমের যে জায়গাটায় ওরা কয়েক লক্ষ সিরিয়ান জড়ো হয়েছিল, আমি তাদের ওখানে ছিলাম। আমি ওখান থেকে একটি লাইভ পর্যন্ত করেছিলাম। তো তারপরে আফটার আ জাস্ট ১ দিন পরে আমার হুম, কাছে সিরিয়ার এই যে তরুণ সমাজ, যাদের সাথে আমি যুক্ত সোশ্যাল মিডিয়ায় হুম, বা অন্যান্যভাবে, তাদের কাছ থেকে আসতে লাগলো যে আসলে এবার জোলানি বলে যেই লোকটা, যে হুম, একসময় আ আইএসআই এর সাথে আইএসআইএস যে বা দায়েশ বলে ওরা, হুম, তাদের সাথে যে কাজ করত, সে কিভাবে সিরিয়াকে কব্জা করছে। এবং একটা সম্প্রদায় আছে ওখানে। আমরা তো আসলে মোটা দাগে জানি শিয়া, সুন্নি। কিন্তু এর বাইরে ইসলামে আরো অনেক ধর্মের মধ্যে ভাগ আছে। আচ্ছা, আলাউইট আছে, ইসমাইলি আছে। হুম, বাশার আল আসাদ উনি ছিলেন আলাউইট সম্প্রদায়ের। এবার হুম, ওইখানে প্রতিদিন যে কি পরিমাণ আলাউইট সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়, এটা আমি জানতে পারি কারণ আমার একজন আলাউইট বন্ধু আছে এই আ সুইডেনে। হুম, প্রত্যেকদিন তার কান্না দেখি ফেসবুকে। তো এই ঐখানকার সিরিয়ায় it took a long time কারণ সিরিয়ার গল্পটা ভিন্ন। সিরিয়া হচ্ছে গিয়ে ছিল আপনার একটি ওভেন থেকে বের করা গরম কেক। এটা খাওয়ার জন্য অনেকে মানে থাবা বসিয়েছিল। তার মধ্যে হচ্ছে ধরেন রাশিয়া, তার মধ্যে হুম, আছে ইরান, তার মধ্যে আছে ইরানেরই হুম, আরেকটা পার্ট হিজবুল্লাহ, হুম, তারপরে ওদিকে আছে ইরাক। মানে সিরিয়াকে আমরা বলি হচ্ছে মিডল অফ দ্যা মিডল অফ দ্যা মিডল অফ দ্যা মিডল ইস্ট। হুম, সুতরাং সিরিয়ায় ব্যাপারটা যেভাবে কাজ করবে, একইভাবে যে শ্রীলঙ্কায় কাজ করবে, এটা কিন্তু না। তা কিন্তু আবার নয়। হুম, একই সূত্র যে বাংলাদেশে কাজ করবে, সেটা যে আবার নেপালে কাজ করবে না, তাও কিন্তু নয়। ইটস এ এক্সপেরিমেন্টাল ফরমেট দীপান্বিতা। মানে এটা হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটাই আপনি ধরতে পারেন এক্সপেরিমেন্টাল। প্রত্যেকটাই এক্সপেরিমেন্ট করা হয়। এর জন্য আপনি দেখবেন ঠিক ইসলামী জঙ্গিবাদ যারা ছড়ায়, তারাও দেখবেন যে তাদের তাদের কাজের স্টাইলটাও একই। মানে আপনি যদি দেখেন আ যে সমস্ত মানুষগুলো তৃণমূল পর্যায়ে কাজ করে, হুম, এক্সিকিউশন এর দায়িত্বে যারা থাকে, তারা তাদের কিভাবে কেনে? আমি আপনাকে যদি একটি উদাহরণ দেই, আমি ওই যে উদাহরণটা দেব সেটার সাথে এই মুভ রেভোলিউশন এর কোন সম্পর্ক নাই বা মুভমেন্ট বলেন বা জুলাই আন্দোলন বলেন বা নেপাল বিদ্রোহের কোন সম্পর্ক নেই। জাস্ট আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে একটু বোঝাতে চাচ্ছি। ২০১৬ সালের সেপ্টেম্বরে আ বাংলাদেশের ফরিদপুর জেলায় আ একটি আ ১৭ বছরের এক কিশোর, তার নাম হচ্ছে আ নামটা এখানে না বলি। হুম, সে তার বাবার কাছে একটি বাইক চেয়েছিল। একটি বাইকের বাংলাদেশে ধরি সবচাইতে ভালো দামের যে বাইকটি, সেটির দাম বাংলাদেশী টাকায় আপনি ধরতে পারেন ৳২,০০,০০০ কিংবা ৳৩,০০,০০০। অর্থাৎ এটা যদি আন্তর্জাতিক ডলারের মাপে আপনি হিসাব করেন, তাহলে এটা $৩.৫ থেকে $৪,০০০ এমন কোন টাকা, যারা এই টাকাগুলো ইনভেস্ট করবে একটি রাষ্ট্রের সরকারকে পতন ঘটানোর জন্য, তাদের কাছে এই টাকাটা কোন ব্যাপার না। তো সেই ছেলে যেটা করলো, তার বাবার কাছে সে অনেকবার বাইক চেয়েছে। বাবা তাকে বাইকটি দেয়নি বা দিতে পারেনি আর্থিক সঙ্গতির কারণে হোক বা ওই ছেলের বয়স তখন ১৭ বছর মাত্র। বাবা তাকে বাইকটি কিনে দিতে পারেনি বা দেয়নি। সেই ছেলে তার বাবাকে এবং মাকে উভয়কে পেট্রোল দিয়ে জ্বালায় দিল। ওফ! এবার তার মা বেঁচে রইল। তার মায়ের নাম হচ্ছে গিয়ে সিলভিয়া হুদা।
40 বছর বয়স্ক ওই নারী, তখন উনি বেঁচে যান কোনোভাবে এবং তার বাবা, ওর বাবা যে আরকি, তার বয়স 48 বছর, তার নাম রফিকুল হুদা। এই ভদ্রলোক কিন্তু মারা যান। এই এই সংবাদটি হচ্ছে গিয়ে এমন না যে আমি আকাশ থেকে ধরে বাতাসে ছড়িয়ে দিলাম। এটা আপনি নিজেও জানেন এবং এটা অসংখ্য পত্রিকায় তখন এসছে, টেলিভিশনে এসছে। এবারে কেন আমি এই ঘটনাটির অবতারণা করলাম? সেটা হচ্ছে আমাদের তরুণদের মানসিকতাটা আমরা এ জায়গায় আমি অবশ্যই নিজেকে দায়ী করে বলছি। কারণ আ আমার আমার যে বয়স তাতে আমার হয়তো সন্তান নেই। কিন্তু আমার সন্তান থাকলেও তার এখন হয়তো ১৬, ১৭, ১২, ১৩ এরকম হুম, একটা বয়সের মধ্যে হইতে পারত। বা আমার অনেক হুম। বন্ধুর ছেলেমেয়েরা এখন ইন্টারমিডিয়েট পড়ছে বা তারা বাইক চালাচ্ছে। এবার এদের যে এই অবস্থা, এই পরিস্থিতির জন্য আমাদের দায় কিন্তু কম নাই। সেই দায় স্বীকার করে নিয়ে বলছি যে এই তরুণের মানসিকতা এই ক্রেজি লেভেলে পৌঁছে গেছে যে তার বাবা তাকে বাইকটি কিনে দেয়নি বলে সে বাবাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা করার মানসিকতায় সে চলে গিয়েছে। দীপান্বিতা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। তাহলে এই তরুণের হাতে যদি আপনি $১০,০০০ কড়কড়ে নোট গুঁজে দিতে পারেন, ধরেন ১০,০০০ নোটের বান্ডিল অর্থাৎ হুম। $১০,০০০ যদি আপনি তার হাতে দিতে পারেন, তাহলে তাকে দিয়ে ওই ধরনের আরেকটি ক্রেজি তরুণকে দিয়ে আপনি কোন লেভেলের অপরাধ করাতে পারবেন? আপনি একটাবার ভেবেছেন কি? এবং এই যে বাইকার তরুণরা তারা হচ্ছে গিয়ে যেটা করে, যে সমস্ত বাবা-মায়েরা তাদেরকে বাইকটা কিনে দিতে পারে বা দেয় বা দিতে বাধ্য হয়, তারা রাস্তায় গিয়ে হয় নিজেরা মরে অথবা অন্যকে মারে। এটা খুব একটি রেগুলার একটি বিষয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই কথাটি যে এই তরুণদের নিয়ে কেন আমাদের আ যারা দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত মানুষগুলো রয়েছে, সাইকোলজিস্ট বলি, সাইকিয়াট্রিস্ট বলি বা আ সমাজের এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা কাজ করে, তারা কেন কাজ কাজ করেন। করে? এবার যেটা হয়েছে, তারা যে কাজ করে না, এটা ওই বাইরের যে শক্তিটা জানে যে এদেরকে ব্যবহার করা যায়, তারা জানে যে আপনি এদেরকে নিয়ে কাজ করেন না। আপনার রাষ্ট্র এটা নিয়ে কাজ করে না, এটা তারা জানে। এবং আপনি আপনি কি জানেন আপনার সবচাইতে বেশি ক্ষতিটা কে করার ক্ষমতা রাখে? আপনার সবচাইতে কাছের ব্যক্তি। আমি আপনার যতখানি ক্ষতি করতে পারবো, ততখানি ক্ষতি আ যে লোকটাকে আপনি ৬ মাস ধরে চেনেন, সে হয়তো এতখানি করতে পারবে না, যদি ক্ষতি করতে চায় বা চাই। মানে আপনার তথ্য যে সবচাইতে বেশি হুম। জানবে, সে আপনার সবচাইতে বেশি ক্ষতি করতে পারবে। কাছের অনায়াসে পৃথিবীতে পাশে এখন থাকে। ১ম অস্ত্র পারমাণবিক অস্ত্র নয়, কোনো হাইড্রোজেন বোমা নয়, কোনো কিছু নয়। সবচাইতে তথ্য। বড় অস্ত্র হচ্ছে তথ্য। সবচাইতে বড় অস্ত্র তথ্য। ধরেন আপনি ৳১০,০০০,০০,০০,০০০ আপনি কোথাও রেখে দিয়েছেন। আপনার একটা তথ্য আমার দরকার, আপনার পাসওয়ার্ডটা দরকার। I will be able to transfer all money from আপনার অ্যাকাউন্ট টু আমার অ্যাকাউন্ট। তো এই ঘটনাটা যারা ডিপ স্টেটে যারা কাজ করে, ডিপ স্টেট শব্দটা কেন এসেছে? গভীর, রাষ্ট্রের গভীরে গিয়ে তারা একটা জায়গায় থাকে। এখন যখন ওই জায়গাটায় যে সরকারের যে দুর্বল যে জায়গাগুলো, যে উইক পয়েন্ট গুলো বা ব্রেকিং পয়েন্ট গুলো, ওই ব্রেকিং পয়েন্ট গিয়ে তারা ঢোকে। যেমন ব্রেকিং পয়েন্ট কি? বাংলাদেশে যদি আপনি ২ টা ব্রেকিং পয়েন্ট দেখেন, তাইলে একটা হচ্ছে ধর্মীয় মৌলবাদ। হুম। ধর্মীয় মৌলবাদের যে উত্থান, ধরুন আপনি যদি ২০০০ সালের স্মৃতি আপনার খুব জলজলে ভাবে মনে আছে। ২০০০ সালের বাংলাদেশ, ২০১০ সালের বাংলাদেশ, ২০২০ সালের বাংলাদেশ, ২০২৫ সালের বাংলাদেশ। এই যে আমি আপনাকে ২.৫ টা ডেকেডে ভাগ করে দিলাম। আপনি ২.৫ টা ডেকেড তো, তাই না? ২০০০ থেকে ২০১০, ২০১০ থেকে হুম, ২০২০, ২৫ বছর। হ্যাঁ। ২০২৫ বছর। অর্থাৎ আপনি যদি বাংলায় বলেন তাহলে ২ যুগের উপরে এই সময়ের যে চেঞ্জটা, এই চেঞ্জটা আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। এই সুযোগে ধর্মের যে গ্যাপটা এবং আপনার যে আ আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে ধনী এবং দরিদ্রের মধ্যে একটা অনেক বড় পার্থক্য হয়ে গেছে। হুম, কিরকম? সেটা হচ্ছে আপনার কান্ট্রিতে এমন কোন মানুষ আছে যে হচ্ছে ১ কেজি চাল কিনতে পারছে না। আবার হুম। আপনার একই কান্ট্রিতে এমন কিছু মানুষ আছে যারা ১ ঘন্টার জন্য হচ্ছে গিয়ে তারা কয়েক লাখ টাকা ব্যয় করে দেয়। এবং এই মানে দুটো জিনিস অ আবার ওই পাশাপাশি যে দেখা যায়। তো মার্সে এখানে জায়গা কেনার ক্ষমতা রাখে। হ্যাঁ, এবার এই যে একটা বড় ফাঁকা, এই ফাঁকাগুলো দিয়ে হচ্ছে গিয়ে আপনার এই লোকগুলো স্রোতের মতো ঢুকে যায়। ডলারগুলো স্রোতের মতো ঢুকে যায়। এবার আপনি কাকে দায় দিবেন সেটা বার করার বার করে আনার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। সেখানে সিআইএ ঢুকলো, না কেজিবি ঢুকলো, না হচ্ছে গিয়ে আপনার আইএসআই ঢুকলো হুম, এই পাকিস্তানের, না ঢুকলো। এটা তো এই দায়িত্ব তো আসলে রাষ্ট্রের।
এখন যেখানে রাষ্ট্র যখন ওয়েলকাম করে, আমাদের মতো দেশে যে পয়েন্টটায় আমরা বসে আছি, আমরা, নেপাল, এই যে এরিয়াগুলো, এই এরিয়াগুলোর মধ্যে আপনি যে মানে ওয়েদারগত কিছু বিষয় দেখতে পারবেন। এই সকল বিষয় নিয়ে এরা গভীরভাবে কাজ করে। এবার আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের দেশে প্রচুর জঙ্গি মাঠে ঘাটে, রাস্তায়, আকাশে, বাতাসে, এই জিনিসটা কিন্তু প্রমাণ করার আমাদের দেশে প্রচুর ইসলামী জঙ্গিবাদ চলছে, খালি বোমাবাজি হচ্ছে, সবাই জঙ্গি হয়ে গেছে, দেশ আফগানিস্তান হয়ে গেছে। এরকম একটি চিত্র বহির্বিশ্বকে শো করার জন্য পেইড কিছু লোকজন আছে। মানে ধরুন যে এই যে আমি বারবার একটা উদাহরণ দেই, সেটি হচ্ছে ধানমন্ডি ৩২ নাম্বার, ধরেন ভাঙাও পর্যন্ত, পোড়ানো পর্যন্ত আপনি কোন ধরনের আলোচনার আ সুবিধার্থে বৈধতা দিয়ে দিলেন। তারপর ওইখানে বসে নামাজ পড়ার মানে কি? এখানে গরু কুরবানি দেওয়ার মানে কি? মানে এই যে দেখো এরা হচ্ছে গিয়ে কঠিন জঙ্গি। কিন্তু বাংলাদেশের আসলে সকল মানুষই কি জঙ্গি? আরে না। তার মানে কি? আমার এটা একটা ওয়েস, এটা হচ্ছে ডিপ স্টেট এর কাজ করার একটি পদ্ধতি। কৌশল। এবার আপনি একে কিন্তু একটা ছাঁচে ফেলতে পারবেন না। এর কোনো নিয়ম নাই। এটা কোনো ছোট গল্প না যে ছোট গল্পের কতগুলো নিয়ম মেনে আপনি বানাইলেন, লিখলেন, এটা একটা ছোট গল্প। এটা কিন্তু কোনো একটা সিনেমা না। এটা কিন্তু অনগোইং প্রসেস। এইটা কাজ করছে না তাহলে এটা কাজ করবে। এটা কাজ করছে না তাহলে এটা কাজ করবে। ধরেন লেটস বাই সাইফুল বাতেন টিটো। ওকে, সাইফুল বাতেন টিটো বিক্রি হচ্ছে না। তাহলে চলো দীপান্বিতা মার্টিনের সাথে আলাপ করি। এবার দীপান্বিতা মার্টিন তো আরো খারাপ, সে তো আরো কিনবে না। এবার তাহলে কি করব? দীপান্বিতা মার্টিনের জীবনে এমন প্রয়োজন সৃষ্টি করব যাতে দীপান্বিতা মার্টিন বাধ্য হয় বিক্রি বাধ্য হতে। হয়। আপনাকে বাধ্য করা হবে বিক্রি হতে। হুম। সুতরাং এই মানে আমি আজকে এখানে যে আপনাকে যেটা বললাম সেটা খুব ছোট একটা বিষয়, অর্থাৎ খুবই ছোট। মানে একটা ওইতে বোঝার কিভাবে জন্যে। কেনে। হুম। একটাও ধরেন যে অন গ্রাউন্ড এ কাজ করা, ধরেন যেই মানুষটা একটা গর্ভবতী পুলিশ, নারী পুলিশ, তাকে আটকায়া যখন আগুন দিচ্ছে তখন বলছে যে, "আমার জন্য না, আমার পেটের সন্তানটার জন্য আমার জীবনটা ভিক্ষা দেন। আমাকে মাইরা ফেলেন যখন।" আ আমি জানি না এই বাচ্চাটা কথাগুলো সত্য কিনা। সত্য। কিন্তু নিশ্চয়ই সে এরকম আকুতি করেছে যে, "আমাকে মাইরা ফেলেন, আমার সন্তানটাকে পৃথিবীতে আসতে দেন।" এই যে নিষ্ঠুরতার যে জায়গাটা, এই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য তাদেরকে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইটস নেম ইস Captagon, দ্যা ড্রাগ। আপনাকে একটা মানুষ কতখানি নিষ্ঠুর হতে পারে দীপান্বিতা? আপনি একটু ভাবেন। আপনি তো অনেক সিনেমা দেখেছেন, রিয়াল লাইফ নিয়ে বানানো সিনেমা বা ধরেন সিরিয়াল কিলারদের নিয়ে বানানো সিনেমা হুম। অসংখ্য দেখেছেন আমি জানি। ওখানেও নিষ্ঠুরতার একটা লিমিটেশন আছে, একটা লিমিট থাকে। একটা জায়গায় আপনি পুলিশ হোক আর যেই হোক, বা ধরেন সবচাইতে ধরেন আমার আমার সাথে একটা মানুষ, ধরেন নারীই বলি যেহেতু গর্ভবতী, ধরেন একজন পুলিশ নারী, সে কি করছে আমার সাথে অন্যায় করে আমার পরিবারের সবাইকে হত্যা করে ফেলছে। পোড়াই মারছে সে আগুনে। তারপরে ওই নারী যখন আমার কাছে এসে বলবে যে আমি প্রেগন্যান্ট, আমাকে আমার বাচ্চাটাকে পৃথিবীতে আসতে সুযোগ দাও। আমি যত নিষ্ঠুরই হই, আমি অন্তত তাকে হয়তো মেরেও ফেলবো। কিন্তু তাকে বাচ্চা, ওই শিশুটার তো কোনো অন্যায় নাই। প্রসব হওয়ার, হ্যাঁ, প্রসব হওয়ার অন্তত সময়টুকু। এখন এগুলো অনেকভাবে হয়। আমাদের দেশের সিনেমায় দেখবেন যে গল্প কিভাবে বলে, আর অন্যদের সিনেমায় গল্প কিভাবে বলে। আমি আমি এই মানবিকতার শেখানোর একটি বড় প্ল্যাটফর্ম আমি মনে করি সিনেমা। আপনি যদি দেখেন একটি সিরিজ, সিরিজটি হচ্ছে গিয়ে মানি হেইস্ট। হুম। মানি হেইস্ট সিরিজে একটা পর্বে যে হিরো প্রফেসর, তাকে ধরতে আসে একজন প্রেগন্যান্ট ওম্যান এবং সে জানে একে ধরলে আমাকে মেরে ফেলবে। সে ওই প্রেগন্যান্ট ওম্যান এর আগে সে নিজ দায়িত্বে তার মানে কি বলে ওটাকে, বাচ্চা ডেলিভারি করায়, তারপরে তারা অ্যাকশন এ যায়। এটা হুম। আসলে মানে আলোচনা অনেক ইয়ে করা যায়। কিন্তু আমি শুধু একটা কথাই বলি, সেটা হচ্ছে আমাদের দেশে কেনার যে ২ টা জায়গা, সেটা হচ্ছে, এক হচ্ছে আপনার দারিদ্র্য, আরেকটা হচ্ছে ধর্মীয় মৌলবাদ। এই ২ টা জায়গায় অনেক বড় গ্যাপ আছে। এই গ্যাপ গুলো দিয়ে হচ্ছে গিয়ে এরা ঢুকে এটা করে, এবং নেপালেও গিয়ে দেখেন হয়তো ঠিক এই একই ধরনের কাজ করা হয়েছে। বা এটা আবারও বলি, এটা একেক জায়গায় একেক রকম কাজ করে। এটা সব জায়গায় একই ফরমেট এ কাজ করবে তা নয়।
আপনার এই কথাটা ধরেন আমি মানছি যে সব জায়গায় একই ফরম্যাটে কাজ করবে তা না। কারণ ভৌগোলিক অবস্থান, ওই দেশের চাহিদা, অর্থনৈতিক পরিস্থিতির উপর বিবেচনা করে তারা পরিকল্পনা পরিবর্তন করে। কিন্তু টিটু আপনি কি লক্ষ্য করেছেন সফলতা? যাক তারা বিভিন্ন বিভিন্ন অ্যাপ্লিকেশনস এ তারা যাক, অ্যাপ্রোচ এ তারা যাক, তারা সফল হচ্ছে। সফল যদি না হতো এবং একই রকম প্যাটার্ন সেই জায়গাটায় কিন্তু তাদের আপনি বিষয়টা দেখেন মিল। এই হুম, যে হুম। একটা দেশের ক্ষমতার প্রধানমন্ত্রী সরে যায়, তারপরে সেনাপ্রধান গিয়ে বলে আপনাদের জানমালের নিরাপত্তা আমরা নিচ্ছি, আমরা নিরাপত্তা দেব। আপনি অভ্যুত্থান এটা কি আসলে গণতান্ত্রিক অভ্যুত্থান বলা চলে না? কারণ এটা তৈরি করা একটা বিষয় মানুষের মধ্যে এখন তো সবকিছুই ফেক, টেস্ট টিউব বেবিও হয়। তো এই গণরোষ বা এই জিনিসগুলাকে ভিতরে আসলে তৈরি করা হয়। এরকম একটা বিষয়। আমার আজকের মেইন ফোকাসটা হচ্ছে জেন জি জেনারেশন। এদের আসলে কি হবে? এরা দেখেন কেন জেনজি উঠবে না? জেনারেশনের যে জেনজি জেনারেশনকে নিয়ে কাজ করার জন্য আপনার হাতে সবচাইতে যে বড় অস্ত্রটা রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াম। হুম? এবং আর এরপরে সোশ্যাল মিডিয়ামে তথ্যগুলো ছড়িয়ে তারপরে কোনটা ছড়াবে এটা নিয়ে তারা আগে কাজ করে। অর্থাৎ তাকে কতখানি কি দিয়ে বিভ্রান্ত করা যাবে। যেমন আমি এটার একটা উদাহরণ দেই বাংলাদেশের ক্ষেত্রে। আপনার মনে আছে কিনা আ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে দাবি করা হলো আরকি। মানে আমরা যেটা দেখলাম। পরে শুনলাম সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়। একটি স্ট্রেচারে করে একটি লোক মানে ছেলে যাচ্ছে সম্ভবত আশপাশে কয়েকজন ন্যাশনাল হুম, ফ্ল্যাগ হুম, ট্যাগওয়ালা ছিল এবং হুম, হুম। বক্তব্যটা হচ্ছে এরকম যে, "আমি মরে যাচ্ছি কিন্তু তোমরা এই বিপ্লব চালিয়ে যাও।" তার সাথে বোধহয় অ্যাশেজ এর একটা গান, অ্যাশেজ ব্যান্ডের একটা গান। ওইটা খুব ইয়ে হলো এবং ওইটা মিলিয়ন নয় বিলিয়ন ভিউ হলো। কারণ একজনই এই ভিডিওটা কয়েকবার করে দেখেছে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। কেউ আবার ওটার নিচে সাবটাইটেল করে ছেড়ে দিল। সেইটার কারণে এরপরে যেটা হলো এরপরে হচ্ছে গিয়ে বড় কিলিং গুলো শুরু হলো। মানে বড় কিলিং বলতে বড় আক্রমণ, বড় কিলিং। সরকার ৬ জনকে গুলি করে মারল। হুম। বা এরপরে আরো বিটিভিতে আগুন দেওয়া বা অমুক-তমুক এই সমস্ত ঘটনা ঘটতে শুরু করল। কিন্তু আমরা নতুন সরকার গঠনেরও অনেক পরে দেখলাম সেই ছেলে এসে বলছে যে, "আমি আসলে মরিনি, আমি জীবিত।" বুঝতে পেরেছেন আপনি কথাটা? হ্যাঁ। কিন্তু যা ঘটনা ঘটার তা কিন্তু ঘটে গেছে। কয়েক হাজার মানুষ মারা গেছে, কয়েক হাজার পুলিশ মারা গেছে, কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা মানে বাংলাদেশের যে আসলে ভেতরে কত বড় ক্ষতি হইছে এটা কিন্তু আসলে আপনারা জানেন না। তথ্যগত ক্ষতি যে কি পরিমাণ হয়েছে, কতগুলো ইনফরমেশন যে নষ্ট হয়েছে। এবার এই কাজগুলো কারা করে? এগুলো তো আপনাকে বুঝতে হবে। এই কাজগুলো হুম। করাই হচ্ছে গিয়ে অন্য দেশ, অন্য কোনো পাওয়ার বাহির থেকে এসে। তো এটা কেন করায়? যেমন ধরেন আ একটা জিনিস খেয়াল করছেন কিনা? সেটি হচ্ছে আ আপনি একটা চমৎকার কথা বলেছেন যে অনেক তথ্য কিন্তু মুছে গেল। হ্যাঁ, তার মানে কি? তারা they were actually focused on erasing history. ইয়েস আপনি অবশ্যই। কারণ হচ্ছে গিয়ে আর্কাইভ আপনি নষ্ট একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, ইতিহাস মুছে চর্যাপদ দেয়া। কিন্তু পুড়ে গেছে। হুম, চর্যাপদ কিন্তু নেপালে পুড়ে গেছে। এবং এইটা এটা কিন্তু খুব প্রাচীন টেকনিক। এটা কিন্তু খুব প্রাচীন টেকনিক। ধরেন আলেকজান্দ্রিয়া লাইব্রেরি পোড়ানো কয়বার পোড়ানো হয়েছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আলেকজান্দ্রিয়া লাইব্রেরি পোড়ানো শুরু হয়েছে কবে থেকে? সেই জুলিয়াস সিজার থেকে। অর্থাৎ খ্রিস্টপূর্ব ২৪ খ্রিস্টপূর্বাব্দ থেকে হচ্ছে গিয়ে আপনার আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি পোড়ানো হয়েছে। সর্বশেষ আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি পোড়াইছে হচ্ছে গিয়ে ওমর, খলিফা ওমর। তো আচ্ছা। এটা পৃথিবীতে আপনি দেখবেন যে এই আ শিক্ষা মানে কিছু যুদ্ধের কিছু নৃশংসতা আমি আপনাকে কমন নৃশংসতা বলি। যুদ্ধে নারীকে ধর্ষণ করা, শত্রুপক্ষের সম্পদ ধ্বংস করা, তার হিস্ট্রি ধ্বংস করা, এটা হচ্ছে যুদ্ধের একটা বেসিক কৌশল। এটা কৌশল বেসিক মানে খুব নোংরা কৌশল। নোংরা কৌশল। কৌশল। আপনি যদি দেখেন যখন হচ্ছে গিয়ে ক্রুসেড হয়,
এই ক্রুসেডে ৭১ কিন্তু এই তো করা হয়েছে। আমাদের হ্যাঁ, মানে প্রতিষ্ঠানের আমি বেলা তো আমি করা হয়েছে না? না এটা আমি তো আরেকটু পেছন থেকে বলি। মানে হুম, এই ঘটনা হচ্ছে গিয়ে তারা মানে যুদ্ধের এই সমস্ত নোংরামি এইটা ঘটে আসছে হচ্ছে গিয়ে আপনার ধরেন সেই যখন পম্পেই ধ্বংস হলো, যখন হচ্ছে গিয়ে আপনার আ রোম তো একেবারে পুরো ধ্বংস করে দিল। হুম, হ্যাঁ? এইটা এটা করে এটা কিন্তু আপনার মনোবলকেও অনেকখানি ভেঙে দেয়। আপনার মনোবলকে ভেঙে দেয়। আপনি যদি আসলে সাচ্চা দেশপ্রেমিক হয়ে থাকেন, আহা আমার ইতিহাস আপনি কি জানেন যে মুক্তিযুদ্ধের জাদুঘর পোড়ানোর টেকনিক চলছিল এবং এটা কোনোভাবে পোড়াইতে দেয় নাই। এবং এটা পোড়াইতে দেয় না এখন এই কথা তো এভাবে বলা ঠিক হবে না। মুক্তিযুদ্ধের জাদুঘর বাংলাদেশের কোনো শক্তি ঠেকায় নাই। পৃথিবীর অন্য কোনো শক্তি ঠেকাইছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর পোড়ানো যাবে না। জানেন আপনি? নাম বললাম না কারোর। হুম, যে এটা পোড়াইলে কিন্তু আমরা সার্জিক্যাল অ্যাটাক করতে পারি। কারণ এটার সাথে আমাদের সংযুক্ততা আছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, বলেন। যাই হোক এখন এইটাই আমি বলতে চাই যে আসলে Gen Z জেনারেশনের এই যে আ মিডিয়া তৎপরতা এটাকেও আসলে তারা ব্যবহার করছে। তাদের নিশ্চয়ই এটার পিছনে কোনো একটা রিসার্চ ওয়ার্ক আছে। কেন তারা পার্টিকুলারলি এই জেনারেশনটাকেই পিক করছে আপনার এটাও বেশি দূরে রিসার্চ ওয়ার্ক করার দরকার নাই। মানে আ পিটার হাস একটা দেশের আমেরিকার মতো একটি দেশের ইয়া ছিল, রাষ্ট্রদূত ছিল। সে সেই চাকরিটা ছাইড়া সে একটা বেসরকারি চাকরি নিছে চিটাগং এ। আপনার এত দেশের আর খোঁজার দরকার কি? না, কিন্তু এই জেনারেশনটাকেই যে তারা টার্গেট করছে আমাদের আজকের যেটা উদ্দেশ্য তোমরা যদি Gen Z জেনারেশন কেউ দেখে থাকো, তোমরা নিজেরাই প্রশ্নটা করো যে particularly why us? আমাদেরকে কেন এইটা পিক করা হচ্ছে? কি এটার কারণটা কারণ? আমি এটা একটু বলে দেই ওদেরকে এবং হুম, এটা হচ্ছে গিয়ে আমাদের সবারই জানা দরকার। সেটা হচ্ছে গিয়ে এর যদি আরো একটু পেছনে একটু যদি সাহিত্য দিয়ে একটি কথা বলি তাহলে একটি কথা আছে, "ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।" এই যে Gen Z জেনারেশন আমরা বলছি এরাই তো আসলে আমাদের ভবিষ্যৎ। ধরেন কথার কথা যদি আমি বলি, আমার যে বয়স, আমার আর এখান থেকে উন্নতি কিছু হবে না। শারীরিক উন্নতি কিছু হবে না। আমার বুদ্ধিবৃত্তিক উন্নতিও কিন্তু আর হবে না। যেটা হবে আমি একটার সাথে আরেকটা লিঙ্ক করার ক্ষমতা পাবো। হুম, হুম। আমি যেটা বলি সেটা একটু তরুণদেরও শোনা দরকার। ভাইরা, বাবারা তোমরা একটু শোনো। সেটা হচ্ছে আমার থেকে যে ৫ বছরের ছোট, আমি কিন্তু মনে করি ও আমার থেকে ৫ বছর আগানো। আমার থেকে যে ১০ বছরের ছোট, আমি মনে করি আমার থেকে ১০ বছর আগানো। কেন বলি সেটা একটু তোমরা ব্যাখ্যাটা তোমাদেরকে বলি। সেটি হচ্ছে আমি যখন ১ম মোবাইল ফোন দেখি, তখন হচ্ছে গিয়ে ১৯৯৭ সাল। ১৯৯৭ সালে আমার বয়স হচ্ছে গিয়ে ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭ অর্থাৎ ১৪ কি ১৫ বছর অর্থাৎ আমার ৮৩ তে জন্ম। তো ১৪-১৫ বছরে কিন্তু আমি মোবাইল দেখছি। এবার এই যে আমার আম্মাজান এই যে আমার আম্মাজান, এই আম্মাজান যখন মোবাইল দেখেছে, তখন ওর সবেমাত্র জন্ম হয়েছে এবং ওকে দেখিয়ে আমরা ওকে ভিডিও কল দিয়ে আমরা মানুষকে দেখিয়েছি যে আমাদের পরিবারে একজন সদস্য এসছে। হয় কি, আমি যতখানি মোবাইল সম্পর্কে জানবো, তোমরা যারা 5 এ থাকতে আমি যখন এই মোবাইলটা দেখেছি তখন আমি 8 এ পড়ি। তোমরা যারা 5 এ পড়াকালীন মোবাইলটা দেখেছো, তোমরা মোবাইলটা সম্পর্কে আমাদের চেয়ে ভালো জানবে এবং জানো এটাই সত্যি কথা। কিন্তু ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই তো মানে যে তোমরা যে জানবে অর্থাৎ এই যে ইন্টারনেট সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে আমার বাবার থেকে আমি কম্পিউটার সম্পর্কে অনেক ভালো জানি। আমার মা তো জানেই না। এবার আমার যে সামনে যে জেনারেশন আসবে তারা আমাদের থেকে অনেক বেশি জানবে। কারণ তথ্য প্রযুক্তিটা বা যেকোনো কিছু শেখা কে কত অল্প বয়সে পায়। তো এই জিনিসটাকে হচ্ছে গিয়ে যেমন হচ্ছে গিয়ে আমি স্বীকার করি, তেমনি আমি আরো একটা জিনিস স্বীকার করি যেহেতু আমি প্র্যাকটিক্যাল মানুষ। সেটি হচ্ছে আ আ পৃথিবীতে নানা প্রযুক্তির মাধ্যমে শীতকালীন সবজি কিন্তু গরমকালে উৎপাদন করা সেল যায়। করা হয়। তো উৎপাদন করা যায়। এটাই কিন্তু টেস্ট হয় না। একটা কিছু কাজ আছে যেটার সাথে সময় সম্পর্কযুক্ত। অর্থাৎ আমি আমি যেটা পারবো সেটা হচ্ছে আমার থেকে ১,০০,০০,০০০ গুণ বেশি বুদ্ধিসম্পন্ন মানুষ তোমরা যারা আছো, ইয়াং জেনারেশন তোমরা কিন্তু সেটা পারবে না। আমার যতখানি সহ্য ক্ষমতা হয়েছে অনেক কিছুতেই, সেইটা তোমাকে পাইতে হলে
তোমাকে এই ওই সময়টা পার সময়টাই করতে হবে। পার করতে হবে। এটা যেমন ধরো আমি যদি তোমাদেরকে একটা জিনিস উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে ধরো আমি একটা কনটেন্ট এই যে রেন্ডার দেব। এখান থেকে এই রেন্ডার দেওয়ার জন্য আমি এখানে যে রেন্ডারটা দিলাম, এই রেন্ডারটা দেওয়ার জন্য আমাকে একটা টাইম দিতে হবে। ওই টাইমটা হচ্ছে গিয়ে মাস্ট। ওই টাইমটা যদি না হয়, তাহলে এটা আমি ইয়াং, আমার কম্পিউটার অনেক বেশি ফাস্ট, এটা দিয়ে করা যাবে না। মানে বিষয়টা আমি কতখানি বুঝাইতে পারতেছি জানি না। আমি আসলে সময়ের গুরুত্ব আছে। মানে এই যারা আমরা আ আ তরুণদেরকে সবসময় অবশ্যই মনে করি যে এরাই সবকিছু এগিয়ে নিয়ে যাবে। কিন্তু অবশ্যই, অবশ্যই। খেজুর গাছ তোমাকে, খেজুর গাছের রসটা তোমাকে মানে কার্তিক মাসেই শীতকালে খেজুর গাছ কাটতে হবে। তুমি শ্রাবণ মাসে খেজুর গাছে রস কেটে রস পাবে না বাবা। এইটা তোমাকে বুঝতে হবে। পাওয়া তুমি যাবে যদি সেটা একটি সন্তান অপ্রাকৃতিক। উৎপাদন করতে চাও, তুমি যদি একটি সন্তান উৎপাদন করতে চাও, তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার স্পার্ম জেনারেট হওয়া শুরু হয়। এই সময়ের ব্যাপারটাকে তোমাকে স্বীকার করতে হবে। এটাই আমি বলতে চাই। এমনিতে আর বাদবাকি বুঝতে সব ঠিক পেরেছি। আছে। তোমরা এগিয়ে আছো, তোমরা অনেক কিছু করবে। এই বিষয় নিয়ে আমাদের কোনো ডাউট নেই। পৃথিবীকে ভবিষ্যতে তোমরাই চালাবে। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। তো তোমাদের যখন যেটা হয় তোমরা হচ্ছে যখন যে ইনফরমেশনটা পাও, এটা আমি এই কথাগুলো কিন্তু আমাদের সাউথ এশিয়ার তরুণদের প্রতি বলছি। এটা কিন্তু ইউরোপিয়ান তরুণদের প্রতি কিন্তু আমি বলছি না। কারণ হুম। ইউরোপিয়ান তরুণদের যে বেড়ে ওঠা, যেমন আ পৃথিবীর বহুত কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা সুইডেনে আবিষ্কৃত হয়েছে। কিন্তু সেটার অপব্যবহার কিন্তু আমি এখানে কখনো দেখিনি। আপনি যদি দেখেন এখনো ট্রামে একটি ছেলের বয়স হচ্ছে ২১ কিংবা ২২। সে ট্রামে যাচ্ছে, তার হাতে কিন্তু iPhone 16 Pro Max আছে বা এরকম কোন একটা অত্যাধুনিক মোবাইল ফোন আছে। কিন্তু সে কি করবে জানেন? আপনি তাকে দেখবেন এইভাবে। বই পড়ছে। একদম হার্ড কপি বই পড়ছে। কোন প্যাড-ট্যাড না। এইটা আমি অসংখ্য, মানে আমার ট্রেনে, গ্রামের মেট্রো আসলে রেলে। যখন আমি মোবাইলটা নিয়ে এরকম করি, বিশ্বাস করেন হুম। দিদি আমার মনে হয় যে আমি আনস্মার্ট। 5G শুধু আমার আছে তা নয়, এখানে সবার হাতে 5G আছে। এবং সুইডেনে মোটামুটি 95% মানুষ যারা iPhone ব্যবহার করে এরা iPhone এর বাইরে হয়তো ফোনই জানে না। এরকম একটা ব্যাপার এদের। সেই মানুষগুলো সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে এবং হয়তো খুঁজে দেখেন তার ব্যাগের মধ্যে একটি iPad আছে। ওই আইপ্যাডটা সে অন্য কাজে ব্যবহার করে। কিন্তু সে বই পড়ে। এই যে আমাদের দেশে যেটা হইছে সেটা হচ্ছে আপনি কয়েকদিন আগে, অল্প কিছুদিন আগে আপনি ছিলেন যে জায়গায়, সেখান থেকে ধরেন আপনি ছিলেন একটা কুয়ার মধ্যে। সেখান থেকে উঠে যদি আপনাকে সমুদ্রে ছুঁড়ে ফেলানো হয়, তাইলে আপনি সমুদ্রের জল দ্বারা আপনি আ কি বলে ওটাকে? মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ওইখানকার আশপাশের যে সমস্ত ভালো জিনিস আছে সেটার খারাপ ব্যবহার করবেন। আবার কিছু ভালো জিনিস আছে সেগুলো ভালোভাবে ব্যবহারও করবেন। এই ঘটনাটা আসলে আমাদের আমি তরুণদের আমি ক্ষেত্রে হয়ে আমি গেছে। আপনার একটা কথা যেটা বুঝতে পারছি আরকি, সেটা বলতে চাই তা হলো যে, আ ওই যে আসলে সাঁতারটা মানে শিখতে হলে আসলে সময় লাগে। হাতে কলমেই শিখতে হবে। শিখতে হবে। এটা আসলে অনলাইন দিয়ে করা যাবে না, না। না, তো না, কিছু, না, কিছু না, হ্যাঁ, না। একেবারেই আমি বুঝতে পেরেছি। আপনাকে খুবই ধন্যবাদ টিটো, আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনি আবারও আসবেন আমাদের এখানে এবং এই বিষয়গুলো নিয়েই আমরা নেক্সট জেনারেশন এর জন্য আপনার কাছ থেকে আরো অনেক কিছু কথা শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনাটি শুনলেন, আপনাদের যদি ভালো লাগে কমেন্ট বক্স খোলা আছে। কমেন্ট করতে পারেন। কোন প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন এবং পরবর্তী কি বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করব আপনারা শুনতে চান সেগুলোও সাজেস্ট করতে থাকবেন। বাংলাদেশের যারা আছেন দেখছেন নিরাপদে থাকবেন। একটাই অনুরোধ থাকবে, জামাত শিবির বয়কট করেন, রাজাকার বয়কট করেন এবং দেশটাকে পাকিস্তান হতে দেবেন না প্লিজ। আ এটা বিশেষ অনুরোধ। আমি জানি টিটো একই কথাই বলবে। তো আজকের জন্য আমরা এখানেই লাইভটা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।